আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। গ্রাউন্ড সিভেন শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। এমন ঘটনা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানায়। বাংলাদেশের পতাকার অবমাননা করা এবং সহকারী হাইকমিশনের গেট ভাঙচুরের ঘটনা জঘন্য বলেও বিবৃতিতে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ন্যাক্কারজনক এই ঘটনায় ভারতীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় বাংলাদেশ। এমন ঘটনায় সহকারী হাইকমিশনে কর্মরত বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও বিবৃতিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ঢাকায় কর্মরত বিদেশি সংস্থা এবং কূটনীতিকদের একথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ। দেশে দু একটি ঘটনা ঘটেছে যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে। বিদেশি বন্ধুরা আশ্বস্ত হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে কর্মরত বিদেশি সংস্থা ও কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি সব দেশের প্রতিনিধিদের পরিষ্কার করা হয়েছে। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতে সেটা প্রচার করছে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বিশৃঙ্খলা দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য তার রাজনীতির জন্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সভা শেষে ভারতের সাথে সকল চুক্তি উন্মোচন এবং অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সহ 6 দফা দাবি জানায় সংগঠনটি। জানানো হয়, চলতি মাসের মধ্যেই নাগরিক কমিটির সব থানা ও উপজেলা শাখা ঘোষণা করা হবে। ডিসেম্বর মাস জুড়ে ঢাকাসহ সারা দেশে 6 দফার ভিত্তিতে কর্মসূচি পালন করা হবে। সংবিধান সংস্কারের প্রস্তাব দেওয়া হবে জানিয়ে তারা বলেন, বিগত সরকারের শাসনামলের সংবিধান ছিল ফ্যাসিস্ট। এছাড়া আবারও সীমান্তে হত্যা হলে কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ। সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত। এই জন্য আমরা প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে, রাজনীতিবৃন্দ রয়েছেন, শুভেন্দু রয়েছেন, মমতা রয়েছেন, সকলকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না। আগরতলায় বাংলাদেশ সহকারী মিশনে তাণ্ডব চালানোর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স, আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নাহিদ, প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা আসলে কি ধরনের বক্তব্য রাখছেন আমাদেরকে জানাবেন।
শিক্ষার্থীরা অনেক ধরনের বক্তব্য রাখছেন। তারা বলছেন যে বাংলাদেশ একটি রাষ্ট্র, তার যে নিয়ম সেই নিয়মেই তারা চলবে। ভারতের কোনো নিয়ম বাংলাদেশে চলবে না এবং বাংলাদেশ যেন ভারতের কোনো সান্নিধ্যে না আসে সেই বিষয়ে তারা বলছেন এবং বলছেন যে বাংলাদেশ ভারতের যে রপ্তানির খাতে যে সম্পর্ক রয়েছে, আমদানি রপ্তানির সম্পর্ক, সেটি যেন যে পণ্যগুলো ভারত থেকে আনতে হয় সেই পণ্যগুলো যেন বাংলাদেশে তৈরি করা যায় সে বিষয়ে তারা বলছেন। উপদেষ্টা পরিষদেও তারা জানাবেন সেটিও তারা বলছিলেন এবং তারা এখানে কিন্তু 7টার পর থেকেই মূলত তারা বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে পুরো শাহবাগ এলাকা জুড়ে। এখনও কিন্তু শাহবাগের যে রাজু ভাস্কর্যের সামনে সেখানেও কিন্তু এখনও এই বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও কিন্তু সেই সমাবেশ করেছে এবং বিভিন্ন ব্যানারেই কিন্তু মূলত আজকের এই সেই উত্তাল শাহবাগ আমরা যেটি বলি সেই ঘটনাটি যদি আপনাদেরকে জানাই সেটি হলো যে আগরতলার ত্রিপুরায় যে সহকারী হাই কমিশনের কার্যালয় রয়েছে, বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়, সেখানে কিন্তু হামলা চালানো হয়। এ সময় কিন্তু যে আমাদের যে লাল সবুজের পতাকা রয়েছে সেই পতাকা কিন্তু ছিঁড়ে ফেলা হয়, সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সব কিছু মিলিয়ে কিন্তু প্রতিবাদ জানায় তারা এবং সেখানে ভারতও অবশ্য একটি বিবৃতি জানিয়েছে। তবে তারা যেটি বলছেন যে ভারত যে মানবাধিকার লঙ্ঘন করেছেন সেটির জন্য তারা জাতিসংঘে তাদের ক্ষমা চেতে হবে এবং বাংলাদেশের কাছে তারা জোরালো ক্ষমা চাবে এবং ভারতের কোনো যেন সিস্টেম বাংলাদেশে কোনো প্রয়োগ না হয় সে বিষয়ে তারা বলছেন যে তারা যদি বাংলাদেশের কোনো আইন এবং কোনো ল নিয়ে যদি কথা বলে তাহলে তারাও সেই প্রকৃত জবাব দিয়ে সেটিও তারা বলছেন এবং সেই বিক্ষোভ কিন্তু সেখানে মশাল মিছিল হতে শুরু করে মোমবাতি প্রজ্বলন সব কিছুই কিন্তু হয়েছে। কারণ সেই গতকালকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে চিন্ময় যে রয়েছেন যে ইসকনের নেতা, তাকে কিন্তু তার মূলত গ্রেপ্তার এবং তাকে যে আইনের আওতায় নেওয়ার প্রতিবাদেই কিন্তু মূলত আজকের এই তাদের এই যে সমাবেশ ছিল সেটি তারা মূলত এটিকে কেন্দ্র করেই এবং সেটি কেন্দ্র করেই কিন্তু মূলত ভারতে তারা বিক্ষোভ সমাবেশ করে এবং তারপর কিন্তু আগরতলার যে ত্রিপুরায় যে বাংলাদেশ হাই কমিশনের কার্যালয় রয়েছে, সহকারী হাই কমিশনের কার্যালয়, সেটি কিন্তু তারা হামলা এবং ভাঙচুর, তারপরে পতাকা আগুন জ্বালিয়ে দেয় এবং সেইটির প্রেক্ষিতে কিন্তু আজকের এই উত্তাল শাহবাগের পরিস্থিতি। এখন অনেকটাই তারা চলে গেছে, কিছুক্ষণ আগে তারা বক্তব্য দিয়ে এখান থেকে সরে গেছে, তবে কিছু ছাত্ররা রয়েছে এখানে। তো সব কিছু মিলিয়ে কিন্তু শাহবাগের অবস্থা এমনই রয়েছে। সেই 7টার পর থেকে তারা বিভিন্ন দাবি তুলছেন এবং কিন্তু যে দলীয় নেতারা রয়েছেন তারা কিন্তু কেউ আসেনি, ছাত্ররাই ছিল এখানে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ। জানছিলাম আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। প্রধান একটি প্রতিপক্ষ দুর্বল হয়ে গেলেও আগামী জাতীয় নির্বাচন যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই দলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। খুলনা ও ময়মনসিংহে দলের বিভাগীয় কর্মশালায় এসব বলেন তারেক রহমান। আবু তৈয়াব ও আইয়ুব আলীকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। চিন্তা করবেন, আমরাও চিন্তা করব। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার খুলনা ও ময়মনসিংহে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এতে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। নেতাকর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে হলে জয় করতে হবে মানুষের মন। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ 20 বছর আগের আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। রাষ্ট্র সংস্কারের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি মন্তব্য করে তারেক রহমান বলেন, সাধারণ মানুষের জন্যই রাজনীতি করে বিএনপি। আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি। কিন্তু তারপরেও
বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে ৩১ দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে ২ বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। গত ১.৫-২ মাস ৩ মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই ৩১ দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আইনগতভাবে সকল মামলা নিষ্পত্তি হবার পরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বনানীর নিজ কার্যালয়ের সংবাদ মাধ্যমে এমন তথ্য জানান তিনি বলেন, বিএনপি সহ দেশবাসী আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। আইনগত প্রক্রিয়া দ্রুত শেষ করতে কাজ করছে আইনজীবীরা। প্রতিপক্ষকে ধ্বংস করতে গত ১৬ বছরে আওয়ামী লীগের মামলার পরিকল্পনা ছাড়া আর কিছু ছিল না বলেও মন্তব্য করেন তিনি। আর নিজ বাড়িতে সংবাদ মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন, নির্বাচিত রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কার করতে পারে, আর তারেক রহমানের দেশে ফেরার পথ দিন দিন সুগম হচ্ছে বলে জানান বিএনপির এই নেতা। তারেক রহমান সাহেব কিন্তু চাইলে ওই শেখ হাসিনা তার মামলাগুলো একটা অর্ডার, একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব, এবং শুধু তার মামলা না, তার দলের যত বিরুদ্ধে সব মামলা সে বাতিল করে দিয়েছে। সেই কাজটা তো আমরা করার জন্য রাজি না, তারেক রহমান সাহেব রাজি না। তারেক রহমান সাহেব চাচ্ছেন ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল KEPZ পরিচালনা পর্ষদ ভূমি নিবন্ধন প্রক্রিয়া দ্রুততর করা এবং বন্ড লাইসেন্সিং পদ্ধতি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। শিল্প পার্কটিকে বিদেশি বিনিয়োগের একটি কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে KEPZ পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভূমি অধিগ্রহণ, বন্দর ও কাস্টমস, শ্রম আইন এবং বিনিয়োগকারী সহায়তা ব্যবস্থা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটি দ্রুততম সময়ে KEPZ-কে বাকি ভূমি হস্তান্তর সম্পন্ন করা, অনুমোদিত অর্থনৈতিক অপারেটর মডেল চালু করা, বন্ড লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা এবং শ্রম আইন সংক্রান্ত আলোচনার উদ্যোগ নেওয়ার মতো নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটি সর্বসম্মতভাবে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে KEPZ-কে সরাসরি CAOর প্রশাসন থেকে সরিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার আওতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সরওয়ার সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলের মানুষের কল্যাণ বয়ে আনবে। সার্কের প্রতি সমর্থন থাকায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান সরওয়ার। পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সাক্ষাতে বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, তাঁর সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে। গত ১৫ বছরে দেশে চোরতন্ত্র কায়েম করে অন্তত ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়িক গোষ্ঠীর আঁতাতে আওয়ামী শাসনামলের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক, অবকাঠামো এবং বিদ্যুৎ খাতে। আর উন্নয়ন প্রকল্পে সরকারি ব্যয়ের ৪০% তছরূপ হয়েছে বলেও জানায় কমিটি। NEC সভাকক্ষে শ্বেতপত্র প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সীমাহীন এই লুটপাটে বিপাকে এখন দেশের অর্থনীতি। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জাতির সামনে প্রকাশেরও তাগিদ দিয়েছে কমিটি। হাসানুল শাওনের রিপোর্ট। বলতাম না চামচা পুঁজিবাদ। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার দেশে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে আমলারা। এমন মূল্যায়ন জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, পতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে
একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই তিন সহযোগ সৃষ্টি করা হলো। কমিটি আরও জানায়, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ব্যাংক খাত। এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। 1 নম্বরে আসলে আপনার ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামো। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, শ্বেতহস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাত থেকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। কমিটির সদস্য অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি হওয়া অর্থের বেশিরভাগই বিদেশে পাচার হয়ে গেছে। যে প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা, সেটার বিনিময় কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে। সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলো তো এখনো বিদ্যমান। সামনের দিকে বিশেষ করে কথা হবে, যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করতে হবে। শ্বেতপত্র কমিটি বলছে, আগামী 6 মাস অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। গত 6 মাসের হিসাব দরকার, আগামী 6 মাসের আমার একটা কর্মপরিকল্পনা দরকার, 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। তথ্যের নৈরাজ্যের কারণে বাংলাদেশ এখন মধ্য আয়ের ফাঁদে উল্লেখ করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, উন্নয়নশীল দেশের স্বীকৃতি নেয়ার বিষয়টি এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, একটি উগ্রগোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে, কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের সমাবেশে তিনি কথা বলেন। সবাইকে তার অধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সারসিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে পথসভায় জামায়াতের আমির বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ, এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা, শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় না। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সকালে সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন কমিশনের প্রথম বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবারের তালিকায় যুক্ত হচ্ছেন নতুন 17 লাখ ভোটার। আর এখনও ভোটার না হওয়া প্রায় 28 লাখ নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন ভবনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন নতুন কমিশন। বৈঠকে আলোচনা হয় ভোটার তালিকা হালনাগাদ, বিভিন্ন সংসদীয় আসনের সীমানা জটিলতা সহ প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে জানানো হয় নতুন তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রায় 17 লাখ ভোটার। আগামী 2 জানুয়ারি খসড়া তালিকা প্রকাশিত হবে, আর 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2রা জানুয়ারি থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। ভোটার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায় 28 লাখ নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত হননি। তাই
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান কমিশনার আবুল ফজল। যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। 26 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তো আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সাক্ষাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় র্যাব 2-এর সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী এবং আলেপ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের দুজনকে আবার আগামী 20 ফেব্রুয়ারি হাজির করতেও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই সময়ের মধ্যে এই দুজনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে অভিযুক্তদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিল। সাবেক এই দুজন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে বলে জানায় প্রসিকিউশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এই 2 কর্মকর্তা গত 13 নভেম্বর গ্রেফতার হন। এদিকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে আগামী 4 ডিসেম্বর হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল তৈরিতে নির্মাণ ব্যয় বাড়ানো সহ দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। সকালে রাজধানীর একটি হোটেলে বিমানবন্দরের 3য় টার্মিনাল বিষয়ক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। জানান, নতুন টার্মিনাল চালু হতে আরও 1 বছর সময় লাগবে। অনুষ্ঠানে 3য় টার্মিনাল ঘিরে বিগত সরকারের নানা অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরা হয়, যেখানে উঠে আসে অযাচিতভাবে টার্মিনালের নির্মাণ ব্যয় বাড়ানো, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার, নকশাগত ও পরিকল্পনার ত্রুটি সহ বিভিন্ন সমস্যার কথা। বিশেষ করে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে শুরু করে নানা সীমাবদ্ধতার কথাও জানান বক্তারা। 30,000 কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। তো সব এই আলম সাহেবের এর মধ্যেই আসে যে কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না। তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। বাংলাদেশ বিমান এত বড় একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই, এটা প্রাথমিকভাবে একটা পারসেপশনের বিষয়। তার কারণ আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনঃপূত না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অবিলম্বে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অসাধু ও মুনাফা শিকারী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়ার প্রতিবাদে এক মানববন্ধনে ক্যাবের নেতারা 8 দফা দাবি জানান। বক্তারা বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত জনগণকে স্বস্তি দেয়া, কিন্তু দেশে এখন সেই স্বস্তি নেই। দ্রব্যমূল্যের দাম কমাতে সবার আগে সার, কীটনাশক ও বিদ্যুতের দাম কমানোর দাবি জানান বক্তারা। সেই সাথে বাজার মনিটরিংয়ে জনগণের সম্পৃক্ততার পাশাপাশি বাজার ব্যবস্থা সংস্কারের জন্য কমিটি গঠনের অনুরোধও জানান বক্তারা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের অন্যতম ব্র্যান্ড আকিজ বশির গ্লাসের প্রথম বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। টুগেদার উই উইন শিরোনামে বিজনেস কনফারেন্সটি কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে অনুষ্ঠিত হয়। দেশের গ্লাস শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে আকিজ বশির গ্রুপ এই ব্র্যান্ডটি শুরু করেছে বলে জানান অনুষ্ঠানের কর্তৃপক্ষ।
দেশব্যাপী 500-এর অধিক ডিলার উপস্থিত ছিলেন এই আয়োজনে। এছাড়া অনুষ্ঠানটিতে আকিজ বশির গ্রুপ এবং আকিজ বশির গ্লাসের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে আকিজ বশির গ্রুপের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তসলিম মোহাম্মদ খান, উপব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম এবং আকিজ বশির গ্লাসের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আব্দুহু সুফি সহ আকিজ বশির গ্লাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।